মমতার ননদ পায়েলের বিয়ের আয়োজন চলছিল। একদিন পায়েলের ঘরে ওর বৌদি এলো। মমতা, আজকালকার দিনে তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড খুবই নর্মাল ব্যাপার, কিন্তু তোর তো অ্যারেঞ্জড ম্যারেজ হচ্ছে। তুই তো বিয়ের জন্য হ্যাঁ করে দিয়েছিস, কিন্তু যদি তুই অন্য কাউকে পছন্দ করিস একবার বলতে পারিস, আমি তোর বৌদি সবকিছু সামলে নেব। আরে না না বৌদি, আমি আমার আশেপাশে এখনো কোনো ছেলেকে আসতেও দিইনি। এরই মধ্যে পায়েলের দাদা পঙ্কজ এসে গেল। কি ননদ আর বৌদি মিলে কি গল্প হচ্ছে? পরশুদিন বরযাত্রী সব তৈরি হয়ে গেছে তো? হঠাৎ করে পঙ্কজকে ওখানে দেখে মমতা আর পায়েল দুজনে একটু ঘাবড়ে যায়, কিন্তু এটা ভালো ছিল পঙ্কজ ওদের কথা শোনেইনি। তুমি একদম চিন্তা করো না, পায়েল তোমার না, আমারও ছোট বোন। যাই হোক, পঙ্কজ ওখান থেকে চলে যায়। পুরো বাড়িটা নতুন বউয়ের মতন সেজেছিল। আস্তে আস্তে দুদিন পেরিয়ে গেল, বিয়ের দিন এসে গেল। মমতার শাশুড়ি আর শ্বশুরমশাই বললেন, বৌমা, পায়েল নিজের বাড়ি থেকে যাচ্ছে বলে একটু মনটা খারাপ মনে হচ্ছে, তুই একটু গিয়ে ওকে বুঝিয়ে দে। হ্যাঁ বৌমা, পায়েল তোমাকে বড় দিদি হিসেবে মানে। আপনারা একদম চিন্তা করবেন না, আমি ওকে সব বুঝিয়ে দিয়েছি। সন্ধেবেলায় বরযাত্রী আসবে, ও খুশি হয়ে যাবে। কিন্তু যখন বলছেন একবার ওর সাথে গিয়ে আমি কথা বলে নিচ্ছি। মমতা ওর ঘরে যায় আর দেখে পায়েল বমি করছে। কি হলো পায়েল, শরীর তো ঠিক আছে? হ্যাঁ বৌদি, আমার শরীর তো একদম ঠিক। সকাল থেকে তো বেশি কিছু খাইও নি আমি, কে জানে কেন হঠাৎ বমি হচ্ছে। মমতার একটু মনে মনে শঙ্কা জাগলো। ওর সাথে সাথে মেডিকেল স্টোরে গেল আর ওখান থেকে একটা প্রেগন্যান্সি কিট কিনে আনে। মমতা জবরদস্তি করে পায়েলের প্রেগন্যান্সি টেস্ট করায় আর রেজাল্ট পজিটিভ বেরোয়। এইটা দেখে মমতা আর পায়েল দুজনে ঘাবড়ে যায়। পায়েল, সত্যি করে বল, কে ওই ছেলেটা? আমি সবকিছু ঠিক করে দেবো, তোর একটু ইজ্জত খারাপ হতে দেব না। বৌদি, তোমার দিব্যি খাচ্ছি, আমার কেউ নেই। কি করে রিপোর্টটা পজিটিভ এলো আমি জানি না। আস্তে আস্তে সন্ধে হয়ে যায়। এত তাড়াতাড়ি মমতা কিছু করতেও পারল না। পায়েল কিছু বলছিলও না। রাত্রে বিক্রম বরযাত্রী নিয়ে এলো। বিয়ের সব অনুষ্ঠান শুরু হয়ে গেল, সিঁদুর দানও হয়ে গেল। কিন্তু পায়েল আর মমতা দুজনে একে অপরকে তাকিয়েছিল আর ভেতরে ভেতরে ভয় পাচ্ছিল। যদি 9 মাস আগে পায়েল বাচ্চা জন্ম দেয় তাহলে শ্বশুরবাড়ির লোকেরাই কি ছাড়বে না? আমি বুঝতে পারছি বৌদি, মনে মনে তুমি আমার কথাই ভাবছ, কিন্তু আমিও বুঝতে পারছি না যে আমি প্রেগনেন্ট হলাম কি করে। যাই হোক, বিয়েটা হয়ে যাওয়ার পরে পায়েল বিদায় নিয়ে শ্বশুরবাড়ি চলে যায়। পায়েল বৌভাতের দিন সবার জন্যে খাবার বানায়। সবার খাবার খুব পছন্দ হয়। বিক্রম, খুবই ভালো মেয়ে আমরা খুঁজে দিয়েছি তোমাকে, কত সুস্বাদু খাবার বানিয়েছে। হ্যাঁ বিক্রম, তোর মা একদম সঠিক বলছে রে। আমাদেরকে ধন্যবাদ জানাবি রে তুই। খাবার খুব ভালো হয়েছে। এই নে মা, এটা রাখ। থ্যাংক ইউ মা। থ্যাংক ইউ বাবা। তোমাদের ওপরেই তো আমার ভরসাটা ছিল, তাই লাভ ম্যারেজের ব্যাপারে কোনোদিনও আমি ভাবিনি। যাই হোক, দুজনের ফুলশয্যার রাত হয়ে গেল আর পরের দিন সকালে পায়েলের বমি হতে শুরু করলো। ওর শাশুড়ি এটা দেখে খুব খুশি হয়ে গেল। পায়েল মা, তুই তো খাবার খুবই ভালো বানাচ্ছিস, পরের খুশিটাও বিয়ের পরের দিনই দিয়ে দিলি। আমার মনে হচ্ছে বাড়িতে তাড়াতাড়ি বাচ্চার আবার শুনতে পারবো। আরে না মা, এত তাড়াতাড়ি প্রেগনেন্ট কি করে হতে পারে? গ্যাস হয়ে গিয়ে থাকবে, তাই পেটটা এরকম ফুলে গিয়ে থাকবে। বাবা, একবার চেক আপ করিয়ে নে, হতে পারে খুশির খবর। ঠিক আছে মা। পায়েল, তাড়াতাড়ি তৈরি হয়ে যাও, তোমায় আজ আমি হসপিটালে নিয়ে যাব। পায়েল মানাও করতে পারছিল না, এদিকে ভেতরে ভেতরে ভয় পাচ্ছিল। যাই হোক, ও তাড়াতাড়ি করে তৈরি হলো আর বিক্রম ওকে গাড়িতে বসে হাসপাতাল নিয়ে যায়। ডক্টর চেক আপ করলো আর রিপোর্ট দেখে হয়রান হয়ে গেল। ডাক্তারবাবু, আপনি রিপোর্টটাকে এরকমভাবে দেখছেন কেন? পায়েল প্রেগনেন্ট হয়ে থাকবে আর না হলে নয়, এরমভাবে দেখার কি আছে বলুন তো? বিক্রমবাবু, আমি জানি আপনাদের সবে বিয়ে হয়েছে, কিন্তু পায়েল তো 3 মাসের প্রেগনেন্ট। ওর 3 মাস চলছে এখন। আপনি কি আগের থেকে রিলেশনশিপে ছিলেন? এইটা শুনে বিক্রম আর পায়েলের পায়ের তলা থেকে মাটি সরে গেল। না ডাক্তারবাবু, আমাদের তো অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, আর বিয়ের আগে তো আমি পায়েলকে দেখিনি। আপনার ভুল হচ্ছে হয়তো। হ্যাঁ ডক্টরবাবু, বিক্রম একদম ঠিকই বলছে। তুমি চুপ করে থাকো, তোমাকে তো বাড়ি গিয়ে দেখাচ্ছি। ডাক্তারবাবু, ভুল হতে পারে না, বাড়ি চলো। বিক্রম রেগে বউকে বাড়িতে নিয়ে চলে আসে। বাড়ি এসে সব কথা ওর মাকে জানায়। তোর বাড়ির লোকেরা কত সম্মানজনক, আর তুই নিজের বাড়ির লোকেদের সম্মান হারালি। আমরা তোকে কত ভালো ভাবছিলাম। এবার তাড়াতাড়ি করে বলে দে, এই পাপটা কার? বৌমা, এরকম কান্নাকাটি করে কোনো লাভ নেই। তোমার যদি কিছু এরকম ছিল তো আগেই বলতে পারতে। বাবা, আমি আপনার দিব্যি নিচ্ছি, কিছু হয়নি এরকম। আমি বুঝতেই পারছি না যে এসব কি করে হলো। আমি এখানে কোনো সিন ক্রিয়েট করতে চাই না, কারণ এখানে আমাদের সম্মান আছে। চুপচাপ এখান থেকে চলে যাও,
নাহলে পুলিশ ডাকতে বাধ্য হব। পায়েল বেচারা নিজের জিনিসপত্র নিয়ে হেঁটেই বাড়ির থেকে বেরিয়ে গেল। রাস্তায়, আমি যদি বাপের বাড়ি যাই, আমার মা বাবা আমাকে বাড়ি থেকে বার করে দেবে, আর সারা পাড়ায় ওদের ইজ্জত থাকবে না। এই বেলায় আমার বৌদি আমার কিছু সাহায্য করতে পারবে। ওকে ফোন করে ডেকে নি। পায়েল ওর বৌদি মামদাকে ফোন করে ডেকে নিল আর দেখা করতে বলল একটা চুপচাপ জায়গায়। সব কথা নিজের বৌদিকে জানালো। কি, তৃতীয় মাস চলছে? আমার একটু সন্দেহ হচ্ছিল, কিন্তু এটাও জানি পায়েল, তুমি আমার মিথ্যে প্রতিজ্ঞা করবে না। কিন্তু এসব হলো কিভাবে? এটা তো আমিও বুঝতে পারছি না বৌদি। এখন না আমি শ্বশুর বাড়ি, না বাপের বাড়ির, এখন আমি কোথায় যাই? তুমি চিন্তা করো না, আমি একটু ভাবছি। পায়েল, তুমি বায়োলজিক্যাল ওয়েতে তো প্রেগনেন্ট হওনি, তাই এই মামলায় আমরা কোনো ডাক্তারের সাহায্য তো নিতে পারবো না। আমার নজরে একটা তান্ত্রিক রয়েছে, চলো ওনার সাথে কথা বলে দেখি। বৌদি, এর মধ্যে তান্ত্রিক আমাদের কি সাহায্য করবে? আজকালকার দিনে তান্ত্রিকের কথা না শ্বশুরবাড়ির লোকেরা মানবে, না বাপের বাড়ি। আরে একবার গিয়ে দেখে তো নি, হতে পারে কোনো পথ বেরোবে ওখান থেকে। মমতা পায়েলকে নিয়ে একটা গভীর ঘন জঙ্গলের মধ্যে একটা গুহার মধ্যে তান্ত্রিকের কাছে চলে যায়। তান্ত্রিক মন দিয়ে পায়েলকে দেখে। তুমি তো সেই সেই তুমি। কি হলো বাবা, কে? আমাদেরকেও বলুন যে পায়েল কিভাবে প্রেগনেন্ট হলো। এই মেয়েটা আগের জন্মে একটা কুকুরের বাচ্চা মেরেছিল। একবার মা বাবার সাথে জঙ্গলে ঘুরছিল সে। বাবা, এই জঙ্গলটা কত অদ্ভুত! এখানে তো জঙ্গলি জানোয়ারের আওয়াজ আসছে। চলো এখান থেকে যাই। আরে মা, তুই আমার মেয়ে হয়ে ছোট ছোট জানোয়ারকে ভয় পাচ্ছিস? চল, তোকে এই জঙ্গলের সবচেয়ে সুস্বাদু ফল খাওয়াবো আমি আজ। যেই ওর বাবা ফল তুলতে লাগলো, অনেকগুলো জঙ্গলি কুকুর ওর বাবাকে ঘিরে ধরে আর ধাওয়া করে। তখনই ও তরমুজ ওঠালো আর ওই কুকুরের গায়ে ছুঁড়ে মারলো। কুকুরের বাচ্চাটা পেটে মরে যায়। আর ওই কুকুরটা সেদিন পায়েলকে অভিশাপ দিয়ে চলে যায়। তুই আমার গর্ভের বাচ্চাটাকে গর্ভেই মেরে ফেলেছিস। পরের জন্মে আমার বাচ্চাটা তোর পেটে জন্ম নেবে। তারপরে আমি তোর কাছে এই রূপেই আসব। আমার বাচ্চাটাকে তোর কাছ থেকে ফেরত দিতে। বাচ্চার জন্য 9 মাস তুই এদিক ওদিক পালাবি আর আমার মতন সারাক্ষণ চিন্তায় ঘুরবি। ওই কুকুরের বাচ্চাটা এখন তোমার পেটে আছে মা। বাবা, আজকালকার দিনে কে এই গল্পটি বিশ্বাস করবে? বিশ্বাস করো বা না করো, এটাই হচ্ছে আসল সত্যি। কিছু মাস পরে এই মা একটা কুকুরের বাচ্চাকে জন্ম দেবে। সেদিন তো তোমরা এইটা বিশ্বাস করবে, তাই না? বাবা, আপনি আমার সাথে শ্বশুর বাড়ি চলুন, ওনাদেরকে এই গল্পটা শোনান। মা, ওরা কিন্তু বিশ্বাস করবে না, কিন্তু তুমি বললে ওদেরকে গিয়ে আমি এই কথাটা শোনাতেই পারি। তান্ত্রিক বাবা পায়েল আর মামতার সাথে পায়েলের শ্বশুরবাড়ি পৌঁছে ওদের পুরো গল্পটা শোনায়। কিন্তু পায়েল, আমাদেরকে কি তুমি ঢ্যামনা মনে করো? তুমি একটা বাবাকে নিয়ে আসবে, গল্প শোনাবে, আর আমরা বিশ্বাস করব? তুই তোর বৌদি আর এই ঢঙ্গি বাবাটাকে নিয়ে এখান থেকে বেরিয়ে যা, নালে ভালো হবে না। কেউ ওর কথায় বিশ্বাস করুক কি না করুক, আমি পুরো বিশ্বাস করি আমার ননদের ওপর। এবার আমি আমার ননদকে নিয়ে এই বাড়ির পেছনে তাম্বু বানিয়ে থাকবো। আর আজ থেকে 6 মাস পরে যখন পায়েল এই বাচ্চাটাকে জন্ম দেবে, তখন এই গল্পতে আপনারা বিশ্বাস করবেনই। তান্ত্রিক বাবা ওখান থেকে চলে যায়। পায়েলের মামতা শ্বশুরবাড়ির পেছনে জঙ্গলে তাম্বুটা বানিয়ে থাকতে শুরু করে। বৌদি, আজ তুমি আমার সাথে না থাকলে এই দুনিয়া থেকে আমি উঠেই যেতাম, কারণ আমি একলা তো কিছু প্রমাণই করতে পারতাম না। চিন্তা করো না পায়েল, কিছুদিন পরেই সব সত্যটা সবার সামনে এসে যাবে। ঠিক 6 মাস পরে পায়েল কুকুরের বাচ্চাকে জন্ম দেয়। বাচ্চাটার মা আর পায়েল শ্বশুরবাড়ির লোকেরা ওখানে ছিল। এই নাও তোমার ছেলে। গত জন্মে যা ভুল করেছিলাম, এই জন্মে আমি তার জন্য ক্ষমা চাইছি। কোনো ব্যাপার না, তুমি প্রায়শ্চিত করেছ। আমার ছেলেও স্বাস্থ্যবান হয়েছে, তাই আমি তোমাকে ক্ষমা করলাম। কুকুরের মাটা বাচ্চাটাকে নিয়ে ওখান থেকে চলে যায়। দেখলেন আপনারা, এখন আপনারা বিশ্বাস হলো তো? পায়েল, ক্ষমা করো। আজকের সময় এরকম পুনর্জন্ম এইসব কথায় বিশ্বাস করা অনেকই কঠিন, তাই সেদিনের পর থেকে সবাই খুব খুশিতে থাকল। দিল্লিতে বিক্রমের একটা মডার্ন ফ্যামিলি ছিল। ও দাদা, বৌদি আর মা বাবার সাথে চাঁদনি চকের কাছে একটা বাংলোয় থাকত। একদিন ওর বৌদি ওকে বলে, বিক্রম, তুমি তো বলছিলে তুমি একটা মেয়েকে ভালোবাসো। এদিকে বাড়ির লোকেরা তোমার বিয়ের কথা বলছে। তাড়াতাড়ি গার্লফ্রেন্ডের কথা সবাইকে জানিয়ে দাও, না হলে তোমার বিয়ে অন্য কোথাও করিয়ে দেবে। বৌদি, যে মেয়েটাকে পছন্দ করি তাকে রূপসী দেখতে, হ্যাঁ, আর মাও মেনে যাবে, দাদাও, তোমারও খুব পছন্দ হবে। আচ্ছা, ও কি আমার থেকেও বেশি সুন্দরী? কি বৌদি, তুমিও না? যাই হোক, এতটুকু বলে বিক্রম ওখান থেকে চলে যায়।
কিন্তু তারপর থেকে রাধার মনে বিক্রমের গার্লফ্রেন্ডের প্রতি একটু ঈর্ষা ধরল। ও এখনো তার সাথে দেখাও করেছিল না। পরের দিন সকালে রাধা সবার জন্য খাবার বানালো। সবাই একসাথে বসে খাবার খাচ্ছিল। তখনও বলল, শাশুড়ি মা, শ্বশুর বাবা আর বিনোদ, আমি আজ হবু দেওরানির সাথে দেখা করতে যাচ্ছি। আপনাদের বিক্রম বলেনি, কিন্তু ও তো আগের থেকে নিজের জন্য একটা অপ্সরা খুঁজে রেখেছে। বিক্রম, এটা কি শুনছি আমি? মা, এই তো সবে চাকরি পেয়েছি আমি, তোমাদের সবাইকে এক না একদিন বলেই দিতাম। কোনো ব্যাপার না বৌমা, তুমি গিয়ে দেখা করে নাও, পরে আমরা দেখা করব। খাবার খাবার পরে রাধার বর বিনোদ তো কাজে বেরিয়ে পড়ল। তারপর রাধা বিক্রমের সাথে একটা রেস্টুরেন্টে গেল, যেখানে ওর গার্লফ্রেন্ড নেহা আগের থেকেই বসেছিল। নেহা, এ আমার বৌদি। সবচেয়ে প্রথমে তোমার ব্যাপারে বৌদিকেই বলেছিলাম। আরে বসুন বসুন বৌদি, আপনি তো খুবই সুন্দরী। দেখলে বৌদি, বলেছিলাম না নেহা অনেক সুন্দরী, আর ও সুন্দরী যতটা, অন্য সৌন্দর্যকেও সেরামেও সম্মান করে। এ নিজেকে একটু বেশিই ভালো দেখাচ্ছে। আমার তো একটু অপসরা মনে হচ্ছে না। এত কিসের অহংকার কে জানে। বিক্রমকে তো বিয়ে করতে বারণ করতে পারি না, ও একে ভালোবাসে, কিন্তু এর অহংকার তো আমি ভেঙেই ছাড়ব। যাই হোক, দুজনের পরিবার একসাথে দেখা করল আর বিয়ে ঠিক হয়ে গেল। কিন্তু রাধা প্রায় নেহার সাথে দেখা করতে শুরু করল। বিয়ের একদিন আগে আরে শোনো, এই নেহা কোথায় গেছে? ও একটু বিউটি পার্লার গেছে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে, এখনো আসলো না। তোমার মাথাটা খারাপ নাকি? কালকে ওর বিয়ে, আর তুমি ওকে পার্লারে পাঠালে? আরে তাকেই তো বাড়িতে ডাকতে পারতাম আমরা। কিন্তু ওরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে থাকলো, কিন্তু নেহা ফিরল না। আস্তে আস্তে সন্ধে হয়ে গেল। সন্ধেবেলা একটা বুড়ি মহিলা আসলো যে কাঁদছিল। আরে কেন কাঁদছো তুমি? খিদে পেয়েছে কি? আপনি বসুন, আপনার জন্য খাবার নিয়ে আসছি। মা, আমি নেহা, তোমার মেয়ে। নেহা তুই? এ কি বুড়ি হওয়ার নতুন কোনো ট্রেন্ড এসছে নাকি রে? তুই তো 70 বছরের একটা বুড়ি দেখতে লাগছিস। মা বাবা বিউটি পার্লার আমাকে একটা স্কিনের জন্য সিরাপ দিয়েছিল। ওটা খাবার সাথে সাথে আমি বুড়ি হতে শুরু করলাম। আমার সাথে আমার হবু যাও ছিল, উনিও সিরাপ খেলেন, কিন্তু ওনার তো কিছুই হলো না। মা, এইসব প্রোডাক্ট সবাইকে স্যুট করে না। তুই তো জানিস তোর অনেক কিছু অ্যালার্জি আছে। এবার তোর বিয়ে কি করে হবে? যাই হোক, রাত্রেবেলা নেহা বিক্রমকে ফোন করে সব সত্যি কথা জানায়। বিক্রম এই ব্যাপারটা ফ্যামিলিকে বলে। বাবা, ওর সঙ্গ দেওয়া উচিত। এই সময় যদি আমরা ওর যে মুখ ফিরিয়ে নেব, ও তো মনটা পুরো ভেঙেই যাবে। কালকেই তোদের বিয়ে হবে। দেওর তো নেহাকে অপসরা বলে মনে করত। এবার পাড়াপড়শিদের সামনে যখন হাসাহাসি হবে, তখন মজা আসবে। যাই হোক, বিক্রম আর নেহার পরের দিন বিয়ে হয়ে যায়। নেহা মুখের উপরে ঘোমটা রেখে দিয়েছিল, যাতে কেউ ওর ফটো না নিতে পারে। কিন্তু শ্বশুরবাড়ি পৌঁছানোর পরে যখন ওর আশীর্বাদ হচ্ছিল, তখন সবাই ওর খুব ঠাট্টা ওড়ায়। ইমা রাধা, তুই তো কত সুন্দরী, আর তোর দেওর তো 60 বছরের বুড়ি দেওরানি এনেছে। এর বয়স তো তোর শাশুড়ির থেকেও বেশি মনে হচ্ছে। কেউ দেখলে কি বলবে? যা এখনো বাচ্চা, আর দেওরানির 60 বছরের বুড়ি। নেহা রেগে ওখান থেকে উঠে চলে যায়। তারপর ওর শাশুড়িও সব বউগুলোকে ভালো করে বকে দিল। দেখুন, আমি আপনাদের সবাইকে নেহার ব্যাপারে আগেই বলেছিলাম, তাও ওর হাসি ঠাট্টা করলেন। তোমাদের বউদের খালি অন্যর ব্যাপারে কথা ওড়ানোর আছে। আমারই ভুল, তোমাদের সবাইকে আশীর্বাদ করতে ডেকেছি। যাও, বেরো এখান থেকে। আরে চলো তো বোনেরা, 60 বছরের বুড়ি বউ পেয়ে শাশুড়িরও মাথা খারাপ হয়ে গেছে বোধহয়। যাই হোক, সব বউয়েরা ওখান থেকে চলে যায়। ঘরের সব কাজকর্ম নেহা করত, খাবারও খুবই ভালো বানাতো, কিন্তু সব সময় ঘোমটা দিয়ে। ভেতরে ভেতরে ভেঙে পড়েছিল। এক রাত আরে নেহা, দাদা বৌদি মা বাবা সবাই কত সাপোর্ট করে, তাহলে তুমি এরকম মন খারাপ করে কেন বসে আছো? তুমি আমাকে আদর করে অপ্সরা বলে ডাকতে, এবার তুমি কোন মুখে আমাকে অপ্সরা ডাকবে? তোমার মুখ দেখে আমি অপ্সরা বলতাম না, তোমার মনটা দেখে আমি বলতাম। আমার জন্যে সবথেকে রূপসী শুধু তুমি, আর তুমিই থাকবে, আর কেউই কোনো দিনই হবে না। বিক্রমের কথাবার্তা শুনে নেহার মন একটু হালকা হলো, কিন্তু ওদের কথা বাইরে থেকে লুকিয়ে রাধা শুনে ফেলেছিল। বিক্রমের তো নতুন নতুন বিয়ে হয়েছে, তাই ভালোবাসার পাগলামি ধরে আছে। 60 বছরের বুড়িতেও অপ্সরা দেখছে। যাই হোক, আমি তো আমার কাজ করে দিয়েছি। এইভাবে নেহা কোনোদিনও বাড়ির বাইরে বেরোতো না। একদিন রাধা নিজেদের বালকনিতে দাঁড়িয়ে সামনের বাড়ির বালকনির দাঁড়িয়ে থাকা একটা বউ মমতার সাথে কথা বলছিল। মমতা, তোমার সিরাপ তো কাজ করে গেছে।
যবে থেকে ও সিরাপটা খেয়েছে তবে থেকে বুড়িই হয়ে চলেছে। খুব অহংকার ছিল নিজের রূপের প্রতি। তুমি বললে আমি ওকে ৮০ বছরের বুড়ি করে দেব। ওদের এই কথা নেহা শুনে ফেলে। ও শোনা কথা বিশ্বাস করতে পারে না। নিজের ঘরে এসে বসে পড়ে। আমি তো বৌদিকে কোনোদিন কোনো ভুল কথা বলিনি, সব সময় সম্মান দিয়েছি, কিন্তু এমন কেন করলো আমার সাথে? একদিন নেহার এক বান্ধবী ওর সাথে দেখা করতে আসে। নিজেদের ঘরে বসে ওরা কথা বলছিল। নেহা, তুই আগে আমাকে এই কথাটা কেন বললি না? নে, আমি হিমালয় পর্বত থেকে জড়িবুটি নিয়ে এসেছি। রাত্রে রস বার করে খেয়ে নিবি। সকাল হওয়ার সাথে সাথে একদম বাচ্চা হয়ে যাবি, আবার বাচ্চার মতন সরলতা এসে যাবে। চুপ করে ওদের কথা রাধা শুনে ফেলে। আমি তোকে বলতেই যাচ্ছিলাম, কিন্তু তুই তো ইংল্যান্ডে ছিলিস। তোর বাবা কত বড় আয়ুর্বেদিক ডাক্তার, তাই ওনার কাছে এটার চিকিৎসা তো থাকবেই। আমি আগেই জানতাম। থ্যাংক ইউ সো মাচ ইয়ার। এখন এটা খেয়ে আমি সকাল অবধি আবার বাচ্চা হয়ে যাব। যাই হোক, রাত্রে নেহা যখন আবার খাবার বানাতে যায়, লুকিয়ে ওর ঘরে চলে যায় আর জড়িবুটিটা লুকিয়ে নিয়ে আসলো। খুব ইচ্ছে হয়েছিল আবার বাচ্চা হয়ে যাওয়ার। এখন এই জড়িবুটি খেয়ে আমার মত বাচ্চাদের মতন সরলতা এসে যাবে। ওই বুড়িটাকে আবার থেকে জোয়ান হতে দেব না। যাই হোক, রাধা ওই জড়িবুটির রসটা খেয়ে ফেলল। নেহা রাত ভোর জড়িবুটি খুঁজতে থাকল, কিন্তু ও কোথাও পেল না। পরের দিন সকালে সবাই রাধাকে খুঁজতে থাকল, কিন্তু ওকে কোথাও পাওয়া গেল না। তখন সবার নজর একটা ৫ বছরের মেয়ের ওপরে পড়ল। মা, বাবা, বিনোদ, দেখো আমার কি হয়ে গেল। মা বাবা, এ তোর রাধা ৫ বছরের বাচ্চার মতন এরকম তোতলে তোতলে কথা বলছে কেন? বৌমা, এটা কি হয়ে গেল তোমার? কি খেয়ে নিয়েছো? মা, এগুলো আমাকে নেহা দিয়েছে। বল না, তুই দাঁড়িয়ে কেন আছে? তোর জড়িবুটি খেয়েই তো আমার এই অবস্থা হয়েছে। তার মানে ওই জড়িবুটিটা কাল রাতে আপনি চুরি করেছেন? আমি এসব জেনে বুঝে করেছি। জেনে বুঝে ওই জড়িবুটিটা আমি আনিয়েছি। জেনে বুঝে আমি জোরে জোরে নিজের বান্ধবীর সাথে কথা বলেছি, যাতে এটা আপনি চুরি করে নেন। কিন্তু নেহা, বৌদির সাথে এরকম কেন করলে? কারণ বৌদিও আমার সাথে এমনটাই করেছে। এই যে আমার অবস্থা, এইসব বৌদির জন্যে হয়েছে। বৌদি, তুমি যদি সবকিছু সত্যি না বলেছ, সারা জীবনই ৫ বছরের বাচ্চা হয়ে থেকে যাবে আর এরমভাবে তোতলাতে থাকবে। হ্যাঁ, আমি এসব তুলেছি। বিক্রম তোমার অনেক প্রশংসা করত, তাই আমার খুব জ্বলুনি হচ্ছিল। তাই আমি ইচ্ছে করলে ওর সাথে বন্ধুত্ব করলাম আর এমন একটা ছিলাপ খাইয়ে দিলাম কেউ বুড়ি হয়ে গেল। রাধা, তুমি এটা অনেক অন্যায় করেছো। তুমি জানো নেহা কাউকে নিজের মুখ দেখাতে পারছে না, কত অপমানিত হচ্ছে নিজের এই মুখ নিয়ে। বিক্রম ওকে সুন্দরী বলতো কারণ ও সত্যিই এতটা সুন্দর। আমাকে ক্ষমা করে দাও নেহা, তুমি সত্যি পলির মতন দেখতে, তাই আমি ঈর্ষা করতে শুরু করলাম তোমার থেকে সুন্দরী তো কেউ নয়। ঠিক আছে, আপনি নিজের ভুল মেনে নিয়েছেন, তাই আমি সব ঠিক করে দেব। আমার বান্ধবীর বাবা অনেক বড় আয়ুর্বেদিক ডাক্তার। ওনার কাছ থেকে আপনার জন্য আর আমার জন্যে ওষুধ মাগিয়েছি, রাত অবধি এসে যাবে। রাত্রে নেহার বান্ধবী আবার থেকে কিছু জড়িবুটি নিয়ে আসে। পরের দিন সকালে দুজনে নিজের নিজের রূপে ফিরে আসলো। নেহা আবার থেকে যুবতী হয়ে গেল আর আবার অপ্সরার মতন দেখতে লাগলো। নেহা, আমি তোতলা হয়ে বলছিলাম, তাই তুমি হয়তো আমার কথা বুঝতে পারোনি। তুমি সত্যি অপ্সরা, সত্যি তুমি এত সুন্দরী, তাই আমার একটু ঈর্ষা হতে শুরু করেছিল। তুমি এত সুন্দরী যদি না হতে, আমার একটুও তোমার থেকে ঈর্ষা হতো না। মনে হয় বৌদির সামনে নেহার একটু বেশি প্রশংসা করে ফেলেছিলাম। আর একটা মহিলার সামনে অন্য মহিলার যদি তুমি প্রশংসা করো না, তার হিংসে হবেই। এটা তুই একদম ঠিক কথা বলেছিস বাবা। যদি বিনোদ নেহার সামনে রাধার ভরে ভরে প্রশংসা করে, তাহলে তো নেহারও একটু জ্বলন হবে। নেহা, আমি কি সত্যি বলছি? হ্যাঁ শাশুড়িমা, একটু তো আপনি ঠিকই বলছেন। সেদিনের পরে দুই যা মিলে অনেক ভালোবাসায় একে অপরের সাথে থাকতে লাগল, আর নেহার পুরনো সম্মান ফিরে আসলো।